জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে অস্থিতিশীল করতে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে দাবি করে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সকল রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি পথ চলতে চায় বলেও জানিয়েছেন তিনি। তার দাবি, দেশে অস্থিরতা তৈরি করতে বিএনপিকে উস্কানি দিচ্ছে একটি মহল। পুনর্ব্যক্ত করেছেন, সরকারের সব কাজ সফল না হলেও বিএনপি এই সরকারকে ব্যর্থ হতে দেবে না। রহিম রুমানের প্রতিবেদন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা আর পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপির এই সমাবেশ। সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, জন আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব নিয়ে গত 6 মাসে দেশবাসীকে হতাশ করেছে অন্তর্বর্তী সরকার। দাবি জানান দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার। ওনারা যে সংস্কারগুলো করতে চাচ্ছে তার সমস্ত কিছুই কিন্তু তারেক রহমানের 31 দফার মধ্যে রয়ে গেছে। আপনাদের দায়িত্ব, আপনারা নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার দিয়ে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নিন। সমাবেশে দলটির মহাসচিব আশঙ্কা করেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে। আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। আমি আশা করব যে তারা সেটা করতে দেবেন না। এ সময় দেশকে অস্থিতিশীল করতে পারে এমন কোনো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি মহাসচিব। জানান, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সব রাজনৈতিক দলকে সাথে চায় তার দল। আমাদেরকে কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে এই জায়গায় আসতে হয়েছে, তাই না? আমরা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ তো দূরের কথা, আমরা ভালোবাসা করতে চাই। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই এবং লক্ষ্য আমাদের একটাই, যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা। অভিযোগ করেন, শাপলা চত্বরে আলেম হত্যা আর জামাত নেতাদের হত্যা সহ দেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংস করে জনতার ক্ষোভে পালিয়েছে শেখ হাসিনা সরকার। ধামরাইয়ের এই সমাবেশ থেকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, 17 বছরের জমে থাকা ভোটের অধিকার নিশ্চিত করার এখনই সময় এসেছে। তাদের প্রত্যাশা, অতি দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল ক্ষেত্রে স্বস্তি ফেরাবে সরকার। রহিম রুমন, 71, ধামরাই, ঢাকা। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে 28শে ফেব্রুয়ারি। ওই দিন বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনের সামনে তরুণদের এই দলটি আত্মপ্রকাশ করবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করলেও পরে কাউন্সিলের মাধ্যমে কমিটি দেয়া হবে। আর জনগণের মতামতের ভিত্তিতে দলের নামকরণও করছেন তারা। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান নেতারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল বছরের জুলাই থেকে সারা দেশে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে সংগঠন এই আন্দোলনে নেতৃত্ব দেয়। সে সময় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে দলমত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে আসে। পরে আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জাতীয় নাগরিক কমিটির নামে আরেকটি সংগঠনও আত্মপ্রকাশ করে। এই দুটি সংগঠন সম্মিলিতভাবে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে নেতারা জানান, দল গঠনের আগে সারা দেশে জরিপ করেন তারা। সেখানে দলের কাঠামো নিয়ে মতামত দেয় জনগণ। সুশাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, ক্ষমতার অপব্যবহার রোধ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের কথা বলেছেন, সামাজিক ন্যায় বিচার এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করার কথা বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি, সকল ধরনের বৈষম্য হ্রাস করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার যে সমস্যা আছে সেই সমস্যা দূরীভূতকরণের কথা বলেছেন। পরে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিন তারিখ ঘোষণা করেন তারা। বাংলাদেশের ছাত্র জনতাকে সামনে রেখে, ওই জাতীয় সংসদকে সামনে রেখে আগামীর বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে,
সে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। শুরুতে একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে দলটি যাত্রা শুরু করবে। নিজেদের মধ্যে আলোচনা করে কমিটির নেতৃত্ব বাছাইয়ের কথা জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। আমরা একটা আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পূর্ণ করব। আমরা আমাদের যে নেতৃত্ব এবং আমাদের কমিটিতে কারা আসছেন এই সব বিষয়ে আমাদের আত্মপ্রকাশের যে দিনক্ষণ আছে সেই দিনই আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মধ্য দিয়ে সেগুলো বিস্তারিতভাবে জানিয়ে দেব। দলের নাম হিসাবে জনতার দল, জনতা শক্তি, রিপাবলিক পার্টি সহ কয়েকটি নাম জনগণের থেকে পেয়েছেন তারা। সেখান থেকেই রাজনৈতিক দলের নামকরণ করা হবে। মার্কাও থাকবে জনগণের চাওয়া অনুযায়ী। উদীয়মান সূর্য, কলম, বই, গাছ, মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। আমরা আমাদের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সেই সাথে দুর্নীতি ও অনিয়ম রোধে সরকারকে সব কার্যক্রমে ফাইলিং ব্যবস্থা করার কথাও জানান প্রেস সচিব। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে। তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। নির্বাচনের অনুকূল পরিবেশের কথা চিন্তা করে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ সময় অর্থনৈতিক কৌশলী নির্ধারণী বৈঠকে দেশের বড় প্রকল্পগুলো তৃতীয় পক্ষ দিয়ে মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। চিফ অ্যাডভাইজার আগে দুইটা ডেট বলেছিলেন। একটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন, যদি কোম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো কোম রিফর্ম চায় তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না তারা চান যে আমরা আরও কিছুদিন থাকি, সেক্ষেত্রে ইলেকশন উনি বলেছিলেন যে প্রথমার্ধে হবে। সরকারের প্রত্যেক স্তরে ডিসিশন মেকিংয়ে ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে। অর্থনীতি এখন কি অবস্থায় আছে এবং সামনে যে আমরা কি কি মেজার নিলে, কি কি রিফর্ম নিলে এই আমরা গ্রোথকে এক্সিলারেট করতে পারবো এবং জব আরো কত বেশি জব তৈরি করা যায় সেই বিষয়ে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরে সোরে প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন বলেছেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। এখন ভোটার তালিকা সহ অন্যান্য প্রস্তুতি নিতে হচ্ছে। আর নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন সিইসি। বিস্তারিত জানাচ্ছেন তানিয়া রহমান। নির্বাচন কমিশনের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি RFEDর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ আর বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের অতিথি হয়ে উপস্থিত ছিলেন পুরো কমিশন। প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী সংসদ নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বর্তমান কমিশন। সেই হিসেব অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করবে কমিশন। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে। কারণ নমিনেশন ফাইল থেকে আরম্ভ করে, স্ক্রুটিনি থেকে আরম্ভ করে, উইথড্রয়াল থেকে আরম্ভ করে, আবার ওরা আপিল টাপিল করবে, সব কিছু, আবার ক্যাম্পেইনের জন্য সময় দেওয়া, এগুলো সব মিলে আমার তো 2 মাস তো লাগবেই। সুতরাং ডিসেম্বর হতে গেলে আমরা তো অক্টোবরের মধ্যে শিডিউল ঘোষণা করতে হবে, যদি ডিসেম্বরে হতে হয়। এদিকে নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ বরাবরের মতো সবার নজরে থাকে। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও সিইসি আশা করেন নির্বাচনের আগে এ পরিস্থিতির উন্নতি হবে। আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে আস্তে থিংস উইল সেটেল ডাউন। যারা মারামারি করছে, যারা গোলমাল করছে, তারাও একটা মেসেজ পেয়ে যাবে। তো আলটিমেটলি সারা দেশ যদি চায় যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যখন একত্রিত হবে তখন দেখবেন যে ওই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা সৃষ্টি করতে চায় তারা আর এটা সাহস করবে না। এবং আমরা বাই দ্য টাইম ইলেকশন ডেট কামস, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে এমন একটা জোয়ার সৃষ্টি করব, মানুষের ওই বুট ছাড়া আর কোনো জিনিস চিন্তা থাকবে না। একথা জানিয়ে সিইসি বলেন, নির্বাচন নিয়ে যে রাজনৈতিক বিতর্ক চলছে তাতে বর্তমান কমিশন পড়তে চায় না, কারণ কমিশন কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে না। তানিয়া রহমান, ৭১, ঢাকা।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বিকেল 4টায় শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়ে এই দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে বেলা 2:30টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করলে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পরে সেখানেই বসে পড়েন শিক্ষার্থীরা। আরিফ হকের প্রতিবেদন। ধর্ষণ, নারী নিপীড়ন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবিতে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সচিবালয়ে গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন তারা। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া সমালোচনা করেন শিক্ষার্থীরা। এতদিন 7 মাস চলে গেছে, কেন আমার এরপরে এসে এই শহীদ মিনারে এসে দাঁড়ায় বলতে হবে যে আমাকে নিরাপত্তা দেন? কেন আমার ইন্টারিম গভর্নমেন্ট আমাকে নিরাপত্তা দিবে না? নিরাপত্তা দেওয়া দূরে থাক, তাদের তো মিনিমাম সেন্সিটিভিটি আমি দেখতেছি না। আসলে সরকারকে এটাই বলতে চাই যে আজকে আমরা আগে ফেসিবাদী সরকারের কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি, আশ্রয় দেইনি, তাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করেছি। আপনাদের কোনো অন্যায়কেও আমরা বরদাস্ত করব না। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন শিক্ষার্থীরা। তাদের দলটি শিক্ষা ভবন মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে অবস্থান নিয়ে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা। আমি যে একজন নারী, আমি যে নিরাপদে বাড়িতে ফিরতে পারবো, এই নিরাপত্তা এই গ্যারান্টিটা আমাকে কে দিবে? এই রাষ্ট্র দিবে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। শিক্ষার্থীরা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সরকার। স্বরাষ্ট্রের দায়িত্বে থাকা উপদেষ্টাকে সম্পূর্ণ ব্যর্থ দাবি করে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির কথা বলেন শিক্ষার্থীরা। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন করে ধর্ষণের শিকার ব্যক্তির লিঙ্গ, যৌনতা, ধর্ম, বর্ণ, জাতি, জাতীয়তা, প্রতিবন্ধিতা ও বয়স নির্বিশেষে সকলের ন্যায় বিচারের অভিগম্যতা নিশ্চিত করতে হবে। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিকেল 4টার দিকে কর্মসূচি সমাপ্ত করেন শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে মঙ্গলবার মশাল মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদযাত্রার কর্মসূচি দেয়া হয়। আরিফ হক, 71, ঢাকা। খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির প্রতিবাদে আজও রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা বলছেন, একটি সফল গণ অভ্যুত্থানের পর দেশের এমন পরিস্থিতি কিছুতেই কাম্য হতে পারে না। শিক্ষার্থীরা বলছেন, কোনো নারী ধর্ষিত হবার জন্য গণ অভ্যুত্থান হয়নি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন শিক্ষার্থীরা। রাশেদ আনিসের প্রতিবেদন। নিরাপদ বাংলাদেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভে নামে ভিকারুন্নিসা নূন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে স্কুলের প্রধান ফটকের সামনে এই কর্মসূচিতে যোগ দেয় অন্তত 500 শিক্ষার্থী। তারা বলেন, এমন বিশৃঙ্খল পরিস্থিতির জন্য জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দেয়নি। প্রতি 72 ঘন্টায় প্রায় 95 জন নারী ধর্ষিত হচ্ছে। এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জিত। আমার ভাই বোনেরা যারা জুলাইতে রক্ত দিয়েছে, তারা কি এই দেশ দেখার জন্য রক্ত দিয়েছে? স্বৈরাচার যে ছিল তাকে আমরা মুক্ত করতে পেরেছি, কিন্তু বাংলাদেশকে আমরা এখনো সোনার বাংলাদেশ রূপে গড়ে তুলতে পারিনি। কেন আজকে আমরা সেফলি আমরা হাঁটতে পারছি না? আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা মানুষ হচ্ছি না কেন? বাসে, তারপরে অটো রিক্সা, কোনোখানেই আমরা সেফ নয়। এমনকি বাসে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে, তাও কোনো সরকারকে ব্যবস্থা নিতে দেখছি না। বেইলি রোডে বিক্ষোভে নামেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীরা। সরকারকে দ্রুত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। স্বৈরাচারের পতন ঘটেও ঘটেনি, আমরা তখনও নিপীড়নের শিকার হয়েছি, এখনো নিপীড়নের শিকার হচ্ছি এবং বর্তমানের অবস্থা খুবই ভয়াবহ। আমরা কলেজ থেকে বের হই, বাইরে কোনো মহিলা যদি বাসা থেকে বের হয়, তার কোনো ধরনের কোনো নিরাপত্তা আমাদের এই সরকার দিতে পারছে না। আমরা চাই প্রশাসন যাতে ওইভাবে সিস্টেম করে যাতে আমরা মেয়েরা সেফভাবে চলতে পারি। চুরি, ডাকাতি, ধর্ষণ, হত্যা ও নিরাপত্তাহীনতা সহ বিরাজমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন ঢাকা বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। দুপুরে তেজগাঁও কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজার শার্ক ফোয়ারার মোড়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে আরও জোরালো কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। রাশেদ আনিস, 71, ঢাকা। গত কয়েকদিনে মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। মোহাম্মদপুরের আলোচিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের 8 সদস্যকে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। বিকেলে র্যাব 2 এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এই বিষয়ে জানায়। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও 23 ফেব্রুয়ারি রাতের বলে জানা যায়। রাজধানীর বনশ্রী এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে দোকান থেকে বাসায় ফেরার পথে ব্যবসায়ী আনোয়ারের ওপর এই হামলা হয়। আরও একটি ভিডিও গত রাতে ভাইরাল হয়, সেটা মোহাম্মদপুর এলাকায় ঘটেছে বলে দাবি করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে দুজন নারী রিকশায় করে যাবার সময় মুখ ঢেকে একজন অস্ত্রধারী তাদের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নিচ্ছে। এমন পরিস্থিতিতে রাতেই সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। বেড়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। মোহাম্মদপুর এলাকার তালিকাভুক্ত অপরাধী কিশোর গ্যাং কবজি কাটা গ্রুপের 8 সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত বাবু খান ওরফে টুন্ডা বাবু এবং রফিকুল ইসলাম রানা সহ 8 জন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজি, ছিনতাই, ভূমি দখল সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। মোহাম্মদপুরে আমাদের বলেছে কোনো কিশোর গ্যাং, চাঁদাবাজ, দখলবাজ এগুলো থাকবে না। আমরা আমাদের এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। জেনেভা ক্যাম্প সহ মোহাম্মদপুরের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে র্যাব। আর এই গ্যাংয়ের যত লোক আছে যারা অপরাধে জড়িত আমরা প্রত্যেকের আমরা যেখানে পাবো আমরা গ্রেফতার করব। কোনো রাজনৈতিক ছত্রছায়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ নেই বলে জানান র্যাবের এই কর্মকর্তা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে পরিস্থিতির আরও উন্নতি দরকার বলে মনে করেন তিনি। আজ রাত থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে রাজধানীতে চেকপোস্টে তল্লাশি ও টহল কার্যক্রম শুরু হবে। সেই সাথে গোয়েন্দা কার্যক্রম বাড়িয়ে ঘটনার আগে অপরাধীদের আটক করে পরিস্থিতি উন্নতি করার কথা বলছেন উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা শেষে এসব তথ্য জানানো হয়। শারমিনীরা রিপোর্ট। রবিবার এক রাতেই রাজধানীতে অন্তত 3টি অপরাধের ঘটনা। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট। মোহাম্মদপুরে ছিনতাই, ধানমন্ডি ও হাজারীবাগে ডাকাত দলের হানা। কেবল রাজধানী নয়, সারা দেশে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ, বাড়ছে মানুষের ক্ষোভ। আজ ছিল আমাদের একটা এমন বাস্তবতায় সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা। উপস্থিত ছিলেন সরকারের 3 উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পরিস্থিতি উন্নয়নে পুলিশ সহ যৌথ বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। এই ছোটখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান রবিবার রাত 3টায় সংবাদ সম্মেলন করা এবং শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ থেকে তার পদত্যাগের দাবির বিষয়ে। রাত 2:30টায় আপনাকে কিন্তু কাউরে খুঁজেও পেতাম না, কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন। যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন, আর আমি এইটুকু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। বৈঠকে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকার বর্তমান পরিস্থিতিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে। কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে আপাতত পুলিশকে 100 পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সব বাহিনীকেই মোটর বাইক দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। শারমিনীরা, ৭১, ঢাকা। বিপ্লবের পরপর পৃথিবীর কোনো দেশেই শাসন কাজ চালানো সহজ বিষয় নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দেশ পরিচালনায় অনেক ক্ষেত্রে ব্যর্থতা থাকলেও পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলেও জানান তিনি। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 3 বাহিনীর সমন্বয়ে ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম শুরুর কথা বলেছেন আইজিপি। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দিতে সোমবার রাজশাহী আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। তিনি বলেন, নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে হচ্ছে। ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি, এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। বিপ্লব পরবর্তী সময়ে কোথাও পরিবেশ অনুকূলে থাকে না জানিয়ে আইন উপদেষ্টা আরও বলেন, দেশে থাকা ফ্যাসিবাদের দোসররা পরিস্থিতির অবনতি ঘটাতে কোটি কোটি টাকা খরচ করছে। আমি যদি আপনাকে সত্যিকার চিত্রটা বলি তখন আপনি অসাধ্য বলবেন। আমি তো বললাম যে এই সমস্ত চিত্র আছে, তারপর আমি আপনাদেরকে আরেকটা লাইন যোগ করে বললাম, আমাদের প্রচণ্ড আত্মজিজ্ঞাসা আছে, তাড়না আছে, প্রচণ্ড চেষ্টা আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য। এদিকে একই অনুষ্ঠানে যোগ দিয়ে রাজধানীতে ছিনতাই রোধে 3 বাহিনীর সমন্বয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশ প্রধান। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। সেমিনারে আইন উপদেষ্টা আইজিপি ছাড়াও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের আগুন এখনো জ্বলছে। এরই মধ্যে পুড়ে গেছে রিসোর্ট ও কটেজ সহ কয়েকশো স্থাপনা। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, রোববার দুপুর 12টায় সাজেকের অবকাশ রিসোর্টে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে অবকাশ, ইকো ভ্যালি, মেঘছুট, মন্টানা, মারুয়াতি রিসোর্ট ও কটেজ সহ কয়েকশো স্থাপনা পুড়ে যায়। এ সময় কয়েকশো পর্যটক আতঙ্কিত হয়ে রিসোর্ট কটেজ থেকে বেরিয়ে যান। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে দীঘিনালা ও রাঙামাটি ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণও এখনো জানা যায়নি। স্থানীয়রা বলছেন, পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের আশপাশে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক কটেজ পুড়ে যায়। এই আগুনের ঘটনাটা হচ্ছে খুবই দুঃখজনক এবং এই ধরনের টুরিস্ট প্লেসে আসলে আগুনের নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। তো আমাদের এখানে দেখা যায় যে রিসোর্টগুলো, রেস্টুরেন্টগুলো কিছুটা অপরিকল্পিতভাবেই কিন্তু নির্মাণ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আগুনের সূত্রপাতটি কোনো একটি রেস্টুরেন্ট বা হোটেলের আগুনের উৎস থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। এখানে নাশকতার আমি কোনো লক্ষণ দেখছি না। শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে কমিয়ে 20 টাকা করার দাবি জানিয়েছে টেক্সটাইল মিলস মালিকদের সংগঠন বিটিএমএ। কুইক রেন্টাল সহ কিছু খাতে কম দামে দেয়া গ্যাসের ভর্তুকি শিল্প মালিকরা কেন গুনবে, এই প্রশ্ন তোলে সংগঠনটি। স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের দাবি জানান তারা। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিটিএমএ নেতারা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। টেক্সটাইল মিলের প্রধান জ্বালানি গ্যাস, যার প্রতি ঘনমিটার সরকারের কাছ থেকে কিনতে হয় 30 টাকায়। যদিও মিল মালিকরা বলছেন, আমদানি করা এলএনজি এবং স্থানীয় গ্যাস মিলিয়ে এর গড় মূল্য হওয়ার কথা 20 টাকা। অথচ বাড়তি দাম দিলেও মিলগুলো প্রয়োজনীয় চাপের গ্যাস পাচ্ছে না। তাই চলছে 50 থেকে 60% সক্ষমতায়। এমন অবস্থায় গ্যাসের দাম 75 টাকা করা হলে কারখানা বন্ধ করা ছাড়া উপায় নেই। ড্রিলিংয়ের পলিসি করেন, এক্সপ্লোরেশনের রোড ম্যাপ দেন, কয়টা কূপ 3 বছরে খনন করে কত এমএমসিএফডি গ্যাস গ্রিড লাইনে আনবেন সেটার পলিসি দেন। সেটা না করে গ্যাসের প্রাইস 75 টাকা করার যুক্তি নিয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নাই। আমাদের উচিত বিআরসির মিটিংয়ে প্রত্যেক ফ্যাক্টরির চাবি নিয়ে জমা দিয়ে দেওয়া উচিত। আমাদের কোনো বক্তব্য দেওয়া উচিত না। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্যাসের 37% ব্যবহার করে টেক্সটাইল মিলগুলো। অথচ কুইক রেন্টাল এবং সার কারখানার মতো বিভিন্ন খাতে ভর্তুকি দামে সরকার গ্যাস দিচ্ছে। বিটিএমএ প্রশ্ন রেখে বলছে, অন্যান্য খাতের ভর্তুকির মাসুল কেন টেক্সটাইল মিলগুলো দিবে? হাজার হাজার কোটি টাকা আপনারা কুইক রেন্টাল নামে বিভিন্ন জনকে প্রণোদনা দিচ্ছেন। বাংলাদেশের সবার দায়ভার আমরা নিতে পারবো না। আমাদের বর্তমান যে 30 টাকা গ্যাসের দাম তাকে কমিয়ে, যেটা ওয়েট অ্যান্ড অ্যাভারেজ প্রাইস
20 টাকার নিচে আনার কথা। আমরা বিটিএমের পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে সেটা চাচ্ছি। এ সময় জানানো হয় ভারতীয় মিল মালিকরা স্থলপথে বৈধ এবং অবৈধ উপায়ে উৎপাদন মূল্যের চেয়ে কম দামে সুতা এবং কাপড় বাংলাদেশে রপ্তানি করছে। অন্যদিকে বাংলাদেশি মিলগুলোতে কাপড় অবিকৃত থাকছে। এই বর্ডার খুলে দিয়ে আমাদের প্রায় 50 লক্ষ শ্রমিককে বেকার করে দিচ্ছে। আমাদের শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকে ঋণ দিতে পারতেছি না, শ্রমিকের বেতন দিতে পারতেছি না। সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখা হয়, মাটির নিচে মজুত রেখে এলপিজি আমদানি করে গ্যাসের দাম কার স্বার্থে বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে, এটাও পরিষ্কার করা জরুরি। আমাদের দেশে যে ভ্যালু এডিশন হওয়ার কথা ছিল সেটাও হচ্ছে না। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। বিনোদন মাধ্যম ওটিটিতে তামাকের বিজ্ঞাপন প্রচার বন্ধ করা, ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে শিশুদের পাঠ্য বইয়ে অধ্যায় যুক্ত করতে সংশোধিত তামাক আইনে প্রস্তাব রাখা হয়েছে। নতুন এই আইনে তামাক বিক্রি ও এর প্রচার বন্ধে কঠোর ধারা যুক্ত করা হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থী ও নারীদের ধূমপানে আসক্তি বাড়ার তথ্য তুলে ধরে এই উদ্বেগ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। দেশে তামাক জাতীয় পণ্যের আসক্তির কারণে নানা রোগে আক্রান্ত হয়ে বছরে অন্তত 1,61,000 মানুষ প্রাণ হারাচ্ছে। তাই তামাক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে তামাক আইন সংশোধনের কথা বলে আসছেন সংশ্লিষ্টরা। 2021 সাল থেকে আইনটির সংশোধনের প্রক্রিয়া শুরু হয়। নতুন সংশোধনীতে উন্মুক্ত স্থানে ও পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করা, বিক্রয় কেন্দ্রে তামাক পণ্যের প্রচার বন্ধ করা, তামাক কোম্পানির CSR কর্মসূচি বন্ধ করা, ই-সিগারেট উৎপাদন ও বাজারজাত বন্ধ করা, খুচরা পর্যায়ে সিগারেটের বিক্রি নিষিদ্ধ করার মতো কঠোর বিধান রাখা হচ্ছে। সেই সাথে ওটিটি মাধ্যমে তামাক পণ্যের প্রচার নিষিদ্ধ করা ও ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে শিশুদের পাঠ্য বইয়ে অধ্যায় যুক্ত করারও প্রস্তাব রাখা হচ্ছে। আমরা ওটিটি প্ল্যাটফর্মে যে বিভিন্ন ধরনের তামাকের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সেগুলো নিষিদ্ধের প্রস্তাব করেছি, কারণ আমাদের আগের আইনে তখন ওটিটি বিষয়টাই ছিল না। আমরা একটা ডিওলে দেব যেন তাদের পাঠ্যপুস্তকে একটা চ্যাপ্টার বা একটা অন্তত ধূমপান বিরোধী কোনো কিছু যেন কিছু থাকে, যাতে করে ছেলেমেয়েরা পড়াশোনার মাধ্যমে জানতে পারে ক্ষতিকর দিক সম্পর্কে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, তরুণদের টার্গেট করেই তামাক কোম্পানিগুলো নানা অপতৎপরতা চলছে। নারীদের ধূমপানের প্রবণতা বাড়ায় উদ্বেগ জানান তিনি। অনেক তরুণরা অনেক ভালোভাবে ভাবতে জানে এবং তাদেরকে যুক্ত করা ছাড়া আসলে কোনো বড় ধরনের পরিবর্তন করা সম্ভব না। যারা উৎপাদক টোবাকো কোম্পানি তাদের বিরুদ্ধে যে সকল প্রস্তাবনা আনা হয়েছে, আশা করা যায় এগুলো পাশ করে যাবে, অধিকাংশই এবার পাশ হয়ে যাবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এই শক্তি আছে, সেটা হয়তো পাশ হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই অধ্যাদেশ আকারে নতুন তামাক সংশোধন আইন পাশ হতে পারে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মেহেদি হাসান, ৭১, ঢাকা। দেশের বাইরের খবর। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানের সূচনা করতে দুদেশের সব বন্দী বিনিময়ের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে কিয়েভে আয়োজিত এক সম্মেলনে সোমবার একথা বলেছেন তিনি। টেকসই শান্তির জন্য যে কোনো আলোচনা ইউক্রেনকে রাখার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চলমান লড়াইয়ে শুধু ইউক্রেন নয়, ইউরোপের ভবিষ্যতও ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন ইইউ প্রধান ফন ডার লিয়েন। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। যুদ্ধের 3 বছর পূর্তিতে ইউক্রেনে হাজির হয়েছেন ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ইউরোপীয় ইউনিয়ন ইইউ প্রধান উর্সুলা ফন ডার লিয়েন, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারাও কিয়েভে সফর করছেন। এ সময় নেতারা যুদ্ধে নিহত ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান এবং কিয়েভের সেন্ট্রাল স্কোয়ারে পতাকা দিয়ে তৈরি একটি স্মৃতিসৌধের সামনে নীরবে দাঁড়ান। এরপর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন নেতারা। বৈঠকে যুদ্ধ শেষ করতে সব বন্দিমুক্তি সহ ইউক্রেনেই ন্যাটো গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমাদের সৎ হতে হবে। ইউক্রেন ইইউ সদস্যপদ এবং ন্যাটোর দেয়া নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার যোগ্য। যদি ইউক্রেনের জন্য, আমাদের জনগণের জন্য ন্যাটো সদস্যপদ বন্ধ থাকে, তাহলে ইউক্রেনে ন্যাটো গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটি আমাদের শান্তির নিশ্চয়তা দেবে। ইইউ প্রধান ফন ডার লিয়েন বলেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত। এই বেঁচে থাকার লড়াইয়ে শুধু ইউক্রেন নয়, ইউরোপের ভবিষ্যৎও ঝুঁকিতে রয়েছে। ইউক্রেনের যুদ্ধ ইউরোপের ভবিষ্যতের জন্য সবচেয়ে কেন্দ্রীয় এবং পরিণতিমূলক সংকট হিসেবে রয়ে গেছে।
পুতিন স্থলভাগে যুদ্ধ জয়ের জন্য আগের চেয়েও বেশি চেষ্টা করছেন। তার লক্ষ্য হলো ইউক্রেনের আত্মসমর্পণ। এর মধ্য দিয়ে কেবল ইউক্রেনের ভাগ্যই ঝুঁকির মধ্যে নেই, ইউরোপের ভাগ্যও ঝুঁকির মধ্যে রয়েছে। টেকসই শান্তির জন্য যে কোনো আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউক্রেনকে একটি ন্যায্য এবং স্থায়ী শান্তি নিশ্চিত করতে হবে, যার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে। এমন একটি শান্তি যা ইউক্রেনীয়দের টেবিলে না রেখে অর্জন করা সম্ভব নয়। কানাডা ঠিক এই বিষয়টির উপরেই জোর দিয়েছে। কানাডা শুরু থেকেই ইউক্রেনের একটি অবিচল অটল অংশীদার এবং এটি কখনো পরিবর্তন হবে না। আলবেনিয়া, ব্রিটেন, তুরস্ক সহ কয়েকটি দেশের নেতারা ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য রাখেন। রাশিয়াকে চাপ দিতে G7 নেতাদের আরও ঝুঁকি নিতে বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তুরস্ক সহ সবাই ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় জোর দিয়েছেন, তবে এতে মার্কিন প্রতিনিধিত্বের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। মাহফুজুর রহমান, ৭১। চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। শেষ খবরে কিউইদের বিপক্ষে টস হেরে ব্যাট করছে টাইগাররা। এদিন ওপেনিংয়ে বাংলাদেশের হয়ে সলিড পার্টনারশিপ গড়েন তানজিদ তামিম ও শান্ত। দুজনে বোর্ডে তোলেন ৪৫ রান, তবে নবম ওভার থেকেই শুরু হয় ব্রেসওয়েলের তাণ্ডব। কিউই স্পিনারের বলে ২৪ রানে ফেরেন তানজিদ তামিম। ওয়ান ডাউনে নামা মিরাজও এদিন ছিলেন ফ্লপ। ১৪ বলে ১৩ রানে তাকে তুলে নেন উইলর্ক। এরপর আবারও শুরু হয় মাইকেল ব্রেসওয়েলের অ্যাকশন। কিউই স্পিনারের ঘূর্ণিতে ৭ রানে তাহিদ হৃদয়, ২ রানে মুশফিক আর ৪ রানে মাহমুদুল্লাহ রিয়াদ ফেরেন প্যাভিলিয়নে। চ্যাম্পিয়নরা ঝরাবে বারুদ, রণহুঙ্কারে কাঁপবে দেশ। বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ রুদ্ধশ্বাসে দেখবে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখুন শুধুমাত্র টফিতে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।